পুরুষ নির্যাতন আইন তো নাই। আমরা পুরুষরা যে প্রতিনিয়ত নির্যাতিত হইতেছি এই বিষয়ে আপনার কি মতামত তারেক রহমান সাহেব? রিহ্যাব যে 11 মাস খাটবে তার জন্য 11 বছর জেল খাটাও কোনো ব্যাপার না। আমি তো মাত্র 37 দিন জেল খাটছি। বা অন্যর আন্দোলনের মতো একটা আন্দোলনে যাব, যাই গুলি খেয়ে মরে যাবো, সারা জীবন আমার নামে স্লোগান হবে। কণ্ঠশিল্পী না হয়ে যদি একজন পলিটিশিয়ান হইতাম, আমার জন্য জেলে যাওয়ার বিষয়টা খুব নর্মাল হইতো। আমায় আদর করা হয়েছে একরকম রিহ্যাব থেকে। একটা সিগারেট ধরে গান গাইতেছি, Soy fuyo que arge tu pie, soy el agua que mata tu sed. সময়ের আলোচিত সমালোচিত গায়ক নবেল রয়েছে আজকে আমাদের সাথে। আমরা নবেলের সাথে কথা বলবো। আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি সময়ে নবেলকে আমরা দেখেছি বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে দৌড়াদৌড়ি করতে, বিশেষ করে আরো দেখেছি বিভিন্ন আদালতের চৌকাঠ মারাতে। এগুলো কেন হলো নবেল? আসলে বাংলাদেশে নারীদের জন্য আইনটা যত সহজ, পুরুষদের জন্য যদি অতটা সহজ হইতো তাহলে আসলে এরকম হয়রানির শিকার হওয়া লাগতো না। যে বলা মাত্রই নারী নির্যাতনের মামলা নিয়ে নিচ্ছে, যে বলা মাত্রই ধর্ষণের মামলা নিয়ে নিচ্ছে, যে বলা মাত্রই কি পর্নোগ্রাফির মামলা নিয়ে নিচ্ছে। কেন ভাই এরকম কেন হবে? হ্যাঁ, মামলা যদি কোনোদিন কেউ বলে যে খুনের মামলা খাইছি, যারা খুনের মামলা নিয়ে জেলে যায় তাদের একটা আলাদা সম্মান আছে। কিন্তু এই সমস্ত লজ্জাজনক চকি ভাঙ্গা আইনের মামলা খেয়ে তো ভাই জেলে যাওয়ার জন্য আসলে ঢাকা শহরে আসছিলাম না। হ্যাঁ, ইন্ডিয়া পড়ালেখা করতাম, ওখান থেকে কেন যে ঢাকায় আসছিলাম, এরকম মামলার সম্মুখীন হইতে হচ্ছে এখন আর কি। এখন আমি আরেকটু স্পষ্ট হতে চাই যে নারীরা তোমার প্রেমের ফাঁদে পড়ে নাকি নারীদের প্রেমের ফাঁদে তুমি পড়ো, নাকি তাদের কোনো প্রলোভনের ফাঁদে পড়ো? আচ্ছা, সিম্পল বিষয় বোঝেন, আমি কি দেখতে খারাপ? না, সুন্দর। তাহলে কোন নারী আছে যে আমাকে মানে প্রলোভন দেখায় তার ফাঁদে ফেলবে? মানে কিসের প্রলোভন দেখাবে? আমার টাকা পয়সার অভাব আছে না আমার কোনো কিছুর অভাব আছে? আমার কোনো কিছুর অভাব নেই। জীবনে কোনোদিনও কোনো মেয়েকে আমার মুখ দিয়ে বলতে হয়নি যে আমি তোমার পছন্দ করি, বিকজ ওইটা আমাকেই বলছে। সো আপনি ভালো বুঝবেন ভাই, দর্শক শ্রোতারাই ভালো বুঝবে আসলে যে এটা কোন সাইডের দোষ। নবেল, একটা সময় তোমার আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, কিন্তু ডে বাই ডে মাদক কাণ্ড থেকে শুরু করে নারী সংক্রান্ত বিষয়গুলোর জন্য সেই জনপ্রিয়তা কমে যাচ্ছে কিনা তোমার কাছে কি মনে হয়? কমলে কমুক, সমস্যা কি, কমতে থাক। মানে এ বিষয়ে তোমার কি মতামত, কি একটু জানতে চাই। মতামত ওইটাই ভাই, কমলে কমতে থাক। আমার সোজা করার জন্য বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের আইন আছে, আইন সোজা করবে। আর একটা কাণ্ড আমরা দেখেছি, তুমি যখন কোর্ট থেকে বের হলে তখন দেখেছি কিছু সাংবাদিক তোমাকে প্রশ্ন করতেছিল, তখন তুমি একটা ভাষা ব্যবহার করেছিলে। ওগুলো সাংবাদিক না, ওগুলো টিকটক সাংবাদিক। টিকটক সাংবাদিক, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক সাংবাদিক। ওনারা কতজন আসলে জার্নালিজম নিয়ে পড়ালেখা করছে আমি জানি না। হ্যাঁ, বাংলাদেশের জগন্নাথ কলেজ না আরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মনে হয় জার্নালিজম নিয়ে পড়ায়। তো আমার কথা হচ্ছে কি যে ওই সমস্ত সাংবাদিকদের মধ্যে কতজন আসলে জার্নালিজম নিয়ে পড়ালেখা করছে আমি বলতে পারবো না। যে একজন মানুষ 2 দিন হাজত খাটছে, খাটার পরে বের হয়েছে, আর বের হওয়ার পরে তাকে এরকম বিব্রতমূলক প্রশ্ন করা হয়েছে আর কি। এটা একটা নর্মাল মানুষ হলে এটা কিভাবে নিত আমি জানি না ভাই। আমি তো সুপারম্যান না, আমি তো নর্মাল মানুষ, নোবেল ম্যান। আমি তো নর্মাল মানুষ, সাধারণ মানুষ, রক্ত মাংসে গড়া। সুপারম্যান তো নয় যে এলিয়েন অন্য গ্রহের থেকে আসছি যে এগুলো আমার গায়ে লাগবে না। তো গায়ে লাগছে, আমি বলছি গায়ে লাগানোর মতন কথাই, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত। আন্তরিকভাবে দুঃখিত যদি এই কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই কষ্ট পাওয়ার মতো কথা, আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু ওই মুহূর্তে ওই কথাগুলা ভালো বলেনি যারা বলছে, এরা ফকিন্নি টিকটকার, সাংবাদিক না। যারা করছে এক কথায় তারা ফকিন্নি টিকটকার। যারা এই ধরনের কাজ করছে অতীতে বা ভবিষ্যতে যারা করবে, এরা ভালো লোক না। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ করছে, বিভিন্ন প্রোগ্রামে পেমেন্ট নেবার পরেও তুমি সেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করছো না। এটা আসলে কতটুকু সত্য? যেহেতু আমি একজন কণ্ঠশিল্পী হয়ে গেছি, মানুষ আমাকে বানাইছে কণ্ঠশিল্পী, তো এই জায়গাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে আমার পারিশ্রমিক নেওয়ার পরে আমি আসলে পরিশ্রমটা করার জন্য স্পটে যাচ্ছি কি যাচ্ছি না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। তো আমি ভাই জীবনে এরকম ঘটনা অনলি একবারই ঘটছে। আমি আগের বারও যখন ভাই আপনার কালের কণ্ঠের অফিসে গেছি, যাওয়ার পরে এই কথাটা আমি ক্লিয়ার করার ট্রাই করছিলাম, বাট আপনি হয়তো অন্য প্রশ্নে চলে গেছিলেন। আমি খুব ক্লিয়ার করে বলতে চাই যে আমি নোবেল, আমি গান করি, এবং আমি এই পর্যন্ত কমপক্ষে 3 থেকে 350 শো করছি।
অনলি একবার একটা শোতে আমি যাইতে পারিনি বিকজ অফ মাই শারীরিক অসুস্থতা। আমার শারীরিক অসুস্থতার কারণে আমি যাইতে পারিনি, ওইখানে পৌঁছাইতে পারিনি, এবং তার এগেনস্টেই আসলে ডিবিতে একটা অভিযোগ করা হয় এবং আমাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরকম আর দ্বিতীয়বার কখনো ঘটেনি। 2023 সালে এই ঘটনাটা ঘটছিল। 2023 থেকে 26 পর্যন্ত আমি কমপক্ষে আরও 100 প্রোগ্রাম করছি, ওই 100 প্রোগ্রামেও এরকম কোনো ঘটনা ঘটেনি আর কি। সো আমার দর্শক শ্রোতারা, আমার শ্রদ্ধেয় দর্শক শ্রোতারা বুঝে নেবেন যে আমি কতটুকু কথা দিয়ে কমিটমেন্ট রাখতে জানি আর কি। থ্যাংক ইউ। নোবেল, তুমি কি স্বাভাবিক জীবনে ফিরতে চাও কিনা? আমি স্বাভাবিক জীবনেই আছি। আমার কাছে আমার জীবনধারা অনেক স্বাভাবিক, জীবনযাত্রা অনেক স্বাভাবিক। এটা যদি আমার ধরেন যে আমি একজন মানে কণ্ঠশিল্পী না হয়ে যদি একজন পলিটিশিয়ান হইতাম, আমার জন্য জেলে যাওয়ার বিষয়টা খুব নর্মাল হইতো। যদিও এই চকি ভাঙা মামলায় না, অবশ্যই ভালো কোনো মামলায় যে আন্দোলন করতে গেছি বা এই গাড়ি ভাঙছি হ্যান ত্যান এই টাইপের মামলা, তো কথা হচ্ছে কি যে এই জিনিসগুলো অনেক নর্মাল দেখাইতো। কিন্তু আমি ওই যে মানুষের কাছে কণ্ঠশিল্পী প্লাস আবার কি সেলিব্রিটিতে তো কি পাবলিক ফিগার নাকি, এটা বানাইছে মানুষ আমাকে। তো হয়তো এই জায়গার থেকে অনেক মানুষ কষ্ট পান, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কিন্তু আমি স্বাভাবিক জীবনযাত্রাতেই আছি, আমি এমনিতে একটু কড়া মেজাজের ভাই, সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। নোবেল, আরেকটা বিষয় একটু স্পষ্ট করবে দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে নারী সম্প্রতি সময় তোমাকে চৌকাট মারালো আদালতের, সেই নারী আসলে কতটুকুন তার এই কাজগুলো আসলে কতটাকা ভিত্তিহীন হয়েছে বা সত্য না মিথ্যা, এ বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু স্পষ্ট করো। সত্য হইলে তো অবশ্যই গতকালকে জজ সাহেব বা 2 দিন আগে জজ সাহেব আমাকে ইসে পাঠাইতেন, মানে ওইটা কি বলে, জেলখানায় পাঠাইতেন, জেলে প্রেরণ করতেন। সত্য না দেখেই তো আসলে আমি এখন বাইরে আছি, স্বাধীনভাবে আছি, সুন্দরভাবে আছি। ওই যেটা বললাম ভাইয়া, প্রথমেই বলছি যে বাংলাদেশে নারীদের জন্য আইনগুলো এত সহজ আর পুরুষদের জন্য এত কঠিন। আসলে শ্রদ্ধেয় মানে মাননীয় প্রধানমন্ত্রী আসলে এই বিষয় নিয়ে কোনো কিছু সংস্করণ করবেন কিনা আমি জানি না। পুরুষ নির্যাতন আইন তো নাই, আমরা পুরুষরা যে প্রতিনিয়ত নির্যাতিত হইতেছি, এই বিষয়ে আপনার কি মতামত তারেক রহমান সাহেব? একটা প্রশ্ন তুমি রেখে গেলে, এটি নিশ্চয়ই কালের কণ্ঠের মাধ্যমে সবাই দেখবে। তবে এবার আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যে জেলে অনেকটা সময় কাটিয়েছ, রিহাবে ছিলে অনেকটা সময় কাটিয়েছ, কোথায় সবচেয়ে বেশি কষ্ট হয়েছে? অবশ্যই রিহ্যাব অনেক কঠিন জায়গা, রিহ্যাবের মতো এত কষ্ট বাংলাদেশের জেলে নাই। রিহ্যাব হচ্ছে 16টা জেলখানার সমান কঠিন জায়গা। তো সেরকম কঠিন জায়গায় আমি 11 মাস পার করছি। আমি 3বার রিহ্যাব খাটছি, 15 সালে 2বার, 2015 সালে 2বার, আর এই রিসেন্টলি একবার, তাও 2 বছর হয়ে গেছে। রিহ্যাব যে 11 মাস খাটবে তার জন্য 11 বছর জেল খাটাও কোনো ব্যাপার না। আমি তো মাত্র 37 দিন জেল খাটছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সেখানে কি ঘটনা ঘটে, এমন কিছু আছে যে খুব কষ্টের স্মৃতি? দেখেন, প্রথমত আপনার স্বাধীনতার আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়। আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা বলে কোনো বিষয় থাকবে না রিহ্যাবে। তারপরে আর মায়ের দুধ তো আছেই ভাই, এগুলো তো ফ্রি। এগুলো তোমার সাথেও হতো? এগুলা শেষ পর্যন্ত, শেষবার নোবেল হওয়ার পরে আর কি, মানে নোবেল তো আগেও ছিলাম, মানে এই যে মানে ব্যক্তি নোবেলের থেকে এই যে শিল্পী নোবেল হয়েছি, এই শিল্পী নোবেল হওয়ার পরে যখন গেছি রিহ্যাবে, তখন আসলে জামাই আদর করা হয়েছে একরকম রিহ্যাব থেকে। সত্যি কথা, রিহ্যাবের জামাই আদরও অনেক কঠিন। কেমন একটু যদি একটু ওই ধরেন যে মারধরের কোনো বিষয় ছিল না আর কি, হ্যাঁ, কিন্তু ওই এটা বলে হচ্ছে মৌখিক ভাষায় সাহায্য দেওয়া, মৌখিক ভাষায় মানে মৌখিক সাহায্য দেওয়া আর কি। হ্যাঁ, মৌখিক সাহায্য তো পাইছি, এবং আটকা অবস্থায় 3-4টা রুমের মধ্যে ভাই দিনের পর দিন কাটানোটা অনেক কঠিন। বাইরে বের হতে দিত না রিকোয়েস্ট করলে? না না না, ওইখানে বাইরে বেরোনোর কোনো সিস্টেম নেই। এটা বাইরে বেরোনোর কোনো সিস্টেম নেই। বাইরে বেরোনোর সিস্টেম আছে অন্যান্য রিহ্যাবে, বাট আমি যেটাতে প্রোগ্রাম করছি এটা হচ্ছে অশ্রু মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, ওইখানে এরকম কোনো সিস্টেম নেই। এর আগে গায়ে হাত তুলতো? হ্যাঁ। কেমন সেটা একটু ওই রিহ্যাবেই তো লাস্ট মার খাইছি ভাই। কিভাবে? কোনো কারণ ছাড়াই মারবে, এমনি মারবে। আপনি নেশা করছেন না, অপরাধী, এই জন্য খারাপ কাজ করছেন না। নেশা করা খারাপ না? অবশ্যই খারাপ। নেশা কেন করবেন আপনি? আপনি নেশা করে কোন কাজটা ভালো করতে পারতেছেন বলেন? আমি তো যাই করছি লাইফে, তাও তো ইদানিংকালে মহামায়ের মতো হিট ডেলিভার করি। আপনি কি করছেন নেশা করে? আরেকটা বিষয়, নোবেল আনুষ্ঠানিকভাবে কবে বিয়ে করবে? বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা হয়েছে। আমার বাচ্চার 3 মাস বয়স, বাচ্চার নাম নোবেল, বাচ্চার নামও নোবেল। বাচ্চার নামও নোবেল? অবশ্যই। বড় বড় যারা রাজা মহারাজা আছে তারা তো এভাবেই নাম দেয়, কিং ফিলিপ দ্য থার্ড, কিং ফিলিপ দ্য সেকেন্ড। তাহলে নোবেল রাজা মহারাজা হইতে পারিনি, কিন্তু বহুত রাজা মহারাজাদের থেকে তো বেশি পরিচয় হয়েছে, আমার পরিচিতি হয়েছে, তাই না?
তো সেই জায়গার থেকে আমি নিজের ওইটাই মনে করি। তো রাজার ছেলের নাম তো রাজার ছেলের নামই থাকবে। আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমি দর্শকদের অনেক ভালোবাসি, আমার অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ আমারে ক্ষমা করে দিয়েন। কারণ এই যা হয়েছে এগুলোর জন্য যদি ক্ষমা না করেন তাহলে সামনে যা হবে ওগুলোর জন্য তো ক্ষমা করতে আরো পারবেন না। জেলে থাকার সময় কিছু সুখকর স্মৃতি থাকে, জেলে তো ছিলে এর আগে, তো সেই সুখকর কিছু স্মৃতি যদি দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতে, অনেকে জানার আগ্রহী থাকে যে নোবেল জেলে ছিল, সে সেখানে কি করতো। সুখকর স্মৃতির কথা যদি বলি তাহলে হইতেছে কি যে ওই সবাই তো নিত ফার্স্ট লক আপ, প্রথম লক আপে লক আপ হয়ে যেত। তা আমাকে আসলে ফার্স্ট লক আপে কখনো লক আপ হইতে হয়নি, আমার ফার্স্ট লক আপের সময় কখনো লক আপ হইতে হয়নি, নর্মালি সেকেন্ড লক আপ নিতাম। তো একবার সেকেন্ড লক আপের সময়, সেকেন্ড লক আপের আগ দিয়ে আমি আর কি এই চুলে শুকানোর জন্য ওই গামছা বাঁধছি আর কি, বেঁধে একটা লুঙ্গি পরছি আর হচ্ছে যে একটা ফুতো পরা, বসে বসে একটা সিসি ক্যামেরার সামনে একটা সিগারেট ধরে গান গাইতেছি। Soy fuyo que arge tu pie, soy el agua que mata tu sed. যদি কেউ না জেনে থাকেন, এটা হচ্ছে নার্কোজের থিম সং, মানে পাবলো এসকোবারকে নিয়ে বানানো যে ঘটনা। পরে মনে হইলো সালা আমি দেখি পাবলো এসকোবারের থেকে বড় ডন, কারণ এতে অনেক বড় বড় ডন আছে, কেউ তো ফ্রিতে সেকেন্ড লক আপ নিতে পারে না, বাট আমাকে মানুষ ভালোবেসে ফ্রিতেই সেকেন্ড লক আপ দিতেছে। সেটা একটা সুখকর স্মৃতি। আরও যদি সুখকর স্মৃতির কথা বলেন, যে জেলখানায় ঈদের দিন একটা গান গাইছি, মানে 2টা গান গেছি। এই গানগুলো শুনে আসলে 10 মিনিটের জন্য হইলেও যারা মানুষ ছিল সারা মানে জেলের কয়েদিরা, এরা 10 মিনিটের জন্য হইলেও নিজেদের মুক্ত মনে করছে, দে ফেল্ট ফ্রি। তো আমার কাছে মনে হয়েছে যে এত মানুষকে আনন্দ দিতে পারলাম, বাহ, এটাও তো খুব সুখের স্মৃতি। তো হয়েছিল কি, এইবারও টান ছিল আর কি, এইবারও ঈদে গান গাওয়ার জন্য জেলেই থাকা লাগতো, তো থাকা লাগে নেই, আলহামদুলিল্লাহ ভালো কাটছে না? আমরা তো সবসময় জানি যে জেলে গেলে অনেকের সেবা করা লাগে, বা জেলে গেলে ওইখানেও ডন থাকে, তাদের সাথে কি দেখা হয়েছে কিনা? বা হ্যাঁ, আমার সঙ্গে 2জন ডনের দেখা হয়েছে। মানে ডন কোনো ভালো জিনিস না, ডনরা কোনো ভালো লোক না, এদেরকে মানুষ আলটিমেটলি ঘৃণাই করে। সো কেউ ডন গ্যাংস্টার এগুলো হইতে চান না, বাট ওই আন্দোলন করে জেলে যান, সমস্যা নেই, চে গুয়েভারা হন আপনারা, কোনো সমস্যা নেই, হয়ে জেলে যান, প্রবলেম নেই। আচ্ছা, ডন বলতে সুব্রত বাইন আর মোল্লা মাসুদ, এই 2জনের সাথে দেখা হয়েছে। পরে দেখা হইলে তাদেরকে তো আমার নর্মাল মানুষই মনে হয়েছে, শুধু মনে হয়েছে যে এই মানুষগুলোর হাতে এত মানুষের রক্ত লাগানো। আর ওইখানে গেলে খাবার দাবার বা অন্য অন্য পারিপার্শ্বিক, আমি পিসির থেকে কিনে খাইছি ভাই সবকিছু। আমার ভাই ব্রাদার আছে যারা আমাকে জেলে টাকা পাঠাইতো, পিসি কার্ডে টাকা পাঠাইতো, আমি সবকিছুই কিনে খাইছি পিসির থেকে, প্রিজনার্স ক্যান্টিন যেটা। আমার কোনো সমস্যা হয়নি, আমি 3 বেলা পোলাও খাইছি। এবার সর্বশেষ নোবেলের ইচ্ছা কি? একটা ইচ্ছা পোষণ করো, তোমার ইচ্ছা কি? মানে সামনে ভবিষ্যতে, তুমি কিছুক্ষণ আগেও আমাকে অফ ইয়ারে বলছিলা তোমার একটা ইচ্ছার কথা। মানুষের লক্ষ্য ইচ্ছা থাকে না, যে আমার এই লক্ষ্য, তোমার লক্ষ্যটা কি? ভাই আমার যে লক্ষ্য ছিল ভাই, সেই লক্ষ্যের থেকে আমি অনেক দূরে এখন সরে আসছি। আমার ইচ্ছা ছিল যে 52 আন্দোলনের মতো একটা আন্দোলনে যাব, যাই গুলি খেয়ে মরে যাবো, সারা জীবন আমার নামে স্লোগান হবে। কিন্তু মানুষ বানায় দিল সেলিব্রিটি, পাবলিক ফিগার, মানে এটা হয়েই বাঁচতে হবে ভাই। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন আমি সর্বশেষ তোমাকে 10টা কোশ্চেন করবে, হ্যাঁ বা উত্তর না দিবা, বা কারো নাম থাকলে নামগুলো বলবা। নোবেল কি নারীদের ফাঁদে পড়ে, না তোমার ফাঁদে নারীরা পড়ে? আমার চেহারা অনেক সুন্দর, আবারও বলছি, আমার চেহারা অনেক সুন্দর। আপনাদের দেখে কি মনে হয় আসলে ভাই, আপনার দেখে কি মনে হয় ক্লাস ভাই? ঠিক আছে, আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। তোমার এমন কোনো সিক্রেট বা কেউ কোনোদিন জানে না এমন একটা কিছু আছে কিনা, যেটা আমাদের কালের কণ্ঠের মাধ্যমে বলতে চাও? আমি ক্লাস 6-এ থাকতেও বিছনায় ইস্যু করছি। এটাই তোমার সিক্রেট? এত ওপেন মাইন্ডেড আর কে বলবে কথা? তোমার সব থেকে প্রিয় এবং আস্থাভাজন কে? আমার সবচেয়ে প্রিয় এবং আস্থাভাজন, আমার সাথে 2টা ছোট ভাই থাকে, মিশাল আর রাব্বি। তোমার পরিবারের সাথে সম্পর্ক ভালো না খারাপ? আমার পরিবার বলতে আমার সন্তান, আমার সন্তানের সাথে আমার সম্পর্ক খুব ভালো। তোমার বাবা মা? মানে আমি হয়তো আমার বাবা আমার পরিবারের অংশ, বাট আমার বাবা মা কতদূর আমার পরিবারের অংশ হইতে পারছে আমি জানি না। তোমার এই ছোট্ট জীবনে কতজনকে ভালোবেসেছো? আমি
একজনকে, আমার নিজেকে। সত্যিকারের ভালোবাসা কি? নিজেকে ভালোবাসা। জীবনের সব থেকে বড় ধোঁকা কোথায় খেয়েছো, কার কাছ থেকে খেয়েছো? বাংলাদেশের মানুষের কাছ থেকে। বাংলাদেশের মানুষজন বলছিল আমার ভালোবাসবে, কিন্তু বাসেনি। তোমার এই গায়ক হবার পিছনে অনুপ্রেরণা কার, এটা একটু জানতে চাই। আমার বাবা, সে আমাকে অনুপ্রেরণা দেয়নি, বাট উনি নিজে গায়ক হইতে চেয়েছিল, বাট পারেনি। আমি হয়েছি, আমি হয়ে দেখাইছি আমার বাপরে যে হওয়া সম্ভব ছিল। সম্প্রতি তোমার কর্মকাণ্ড নিয়ে এই যে সোশ্যাল মিডিয়ায় একটি উত্তাল গরম হয়ে আছে, এ বিষয়ে সর্বশেষ তুমি কি বলতে চাও? আমি বলতেছি যে এত গরম হওয়া ভালো না, এত উত্তাল হওয়া ভালো না। সবকিছু ঠান্ডাভাবে, শিথিলভাবে, সুন্দরভাবে চললে ভালো হয়। দর্শক যেমনটি শুনছিলেন, গায়ক নবেল তিনি আসলে যা হতে চেয়েছেন তা হতে পারেননি। তিনি গায়ক হয়েছেন সর্বশেষ, এবং তার প্রত্যাশা এবং তার নতুন করে কয়েকটি গান আসছে। এবং তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে যেমনটি স্পষ্ট করেছেন যে তিনি তার নতুন অ্যালবাম এবং গানকে ফোকাস দিয়ে বাকি জীবনটা নিজের সন্তানকে নিয়ে এগিয়ে যেতে চান, সেই প্রত্যাশাই করছেন। কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইখলাসুর রহমান। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।